সো আমরা তো সিপিইউ শিডিউলিং নিয়ে আলোচনা করছি। তো আই হোপ দ্যাট ইউ আর গেটিং দ্য থিংস। যদি কোনো ডাউট থাকে এখনো স্টিল, তো আমরা আজকে সেইগুলোকে আরেকটু ক্লিয়ার করব, নো প্রবলেম। বাট ওভারঅল আই থিঙ্ক, মানে আমার যেটা মনে হচ্ছে মোটামুটি বুঝেছো তোমরা। মানে কি আমি ঠিক তো না ভুল? সিপিইউ শিডিউলিং এর অঙ্কগুলো মোটামুটি বোঝা গেছে তো? মাই রাইট অর মাই? হ্যাঁ বলো। ইয়েস স্যার, বোঝা গেছে। বোঝা গেছে। ইয়াস। সো আমি আরো কিছু অঙ্ক করাবো, আরো দু একটা অঙ্ক করাবো। যেমন আমি এই অঙ্কটা দিয়ে শুরু করতে চাইছি। এটা তোমাদের কোশ্চেন পেপারের অঙ্ক, তোমাদের কোশ্চেনে এসছিল। হ্যাঁ, তোমাদের কোশ্চেনে 2015-16 না কত একটা সময় এটা এসছিল অঙ্কটা। ওকে, সো আমরা এই অঙ্কটা দিয়ে একটু শুরু করব, সো দ্যাট ইউ উইল গেট another view. অঙ্কটা দেখো কি ছিল। অঙ্কটায় ছিল হচ্ছে the following set of processes are arriving at the same time in the ready queue. তার মানে কি? তার মানে হলো যে তাদের সবারই অ্যারাইভাল টাইম at the same time in the ready queue। তুমি দেখো অঙ্কটা কিরকম ভাবে দেওয়া আছে, একটু দেখো। একদিকে বলছে the following set of processes are arriving at the same time in the ready queue, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। CPU burst time in millisecond are also given। এবার তুমি প্রবলেমটা দেখো। প্রবলেমে কি আছে? 5টা প্রসেস আছে, CPU burst times are given, কিন্তু also arrival times are given for each and every processes। তাহলে তোমার যে প্রথম যে লাইনটা কোশ্চেনের, the following set of processes are arriving at same time in the ready queue, সেই লাইনটা কন্ট্রাডিক্ট করলো, তাই তো? তার কারণ তোমাকে অ্যারাইভাল টাইম দেওয়া আছে। তো এরকম ধরনের মিসম্যাচ পেতে পারো, এটা কোশ্চেনে এরকম ধরনের মিসম্যাচ পেতে পারো। ইনিশিয়ালি তোমার কনফিউজিং মনে হলেও ডোন্ট গেট কনফিউজড। আমি সেই কারণেই পার্টিকুলারলি এই প্রবলেমটা চুজ করেছি। ডোন্ট গেট কনফিউজ। তোমাকে যখন অ্যারাইভাল টাইম দেওয়া আছে, ইউ উইল কনসিডার দি অ্যারাইভাল টাইম। ওকে, যখন অ্যারাইভাল টাইম দেওয়া যদি না থাকতো তাহলে তুমি সেটা কনসিডার করতে না, কিন্তু যেহেতু তোমার কাছে অ্যারাইভাল টাইম দেওয়া আছে তাহলে তুমি নিশ্চয়ই অ্যারাইভাল টাইম কনসিডার করবে, ঠিক আছে? সো আমরা এই প্রসেসটা ধরে অঙ্কটা করার চেষ্টা করি। এখানে কি বলেছে? এখানে বলেছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করতে বলেছে, অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। দুটো জিনিস ক্যালকুলেট করতে বলেছে, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম, তোমরা জানো। আচ্ছা, আমি গতকাল রাত্রে, তোমরা যদি খেয়াল করে থাকো, তোমাদের গুগল ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট আপলোড করেছি। অ্যাসাইনমেন্টটা জমা করতে হবে, টাইম দেওয়া আছে। টাইম দেওয়া আছে, আমি অনেকটাই টাইম দিয়েছি। ওখানে একটা প্রবলেম দেখবে, প্রবলেমে বলা আছে টিকিউ টিএস, একটা সিম্বলিক সাইন আছে টিকিউ। টিকিউ মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, আর টিএস মানে হচ্ছে বাস্ট টাইম। সো ডোন্ট গেট কনফিউজড। ওখানে প্রবলেমটা, একটা প্রবলেমে আছে টিকিউ। টিকিউ মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম ধরবে, টিএস মানে বাস্ট টাইম ধরবে, ঠিক আছে? এটা বলে দিলাম। আচ্ছা, এবার চলে আসি এই প্রবলেমটা। তাহলে এই প্রবলেমে আমাকে বলেছে হ্যাঁ স্যার, আগের দিনে একটা প্রবলেম দিয়েছিলেন না ওই নোটের মধ্যে? হুম হুম ওখানে ওখানে রেসপন্স টাইমটা বার করতে বলেছিল। হ্যাঁ, ফার্স্ট যে প্রসেসটা যখন রান করছে, ফার্স্ট যে চাংটা রান করলো সেটাই হচ্ছে রেসপন্স টাইম। আমি বলে দিচ্ছি, আমি এই অঙ্কটা যখন করাবো রেসপন্স টাইমটাও বলে দিচ্ছি আরেকবার বলে। আচ্ছা, তাহলে এখানে আমাকে কি বলেছে? এখানে বলেছে ফর দ্য ফলোইং শিডিউলিং অ্যালগরিদম। কি কি? আর 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 এসজেএফ প্রিএমটিভ। ওকে, আর আর মানে রাউন্ড রবিন শিডিউলিং, তার টাইম কোয়ান্টামও তোমাকে বলে দিয়েছে 2 মিলি সেকেন্ড। তার মানে রাউন্ড রবিন শিডিউলিং 2 মিলি সেকেন্ড সময় ধরে করতে হবে, ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে এসজেএফ। এসজেএফটা হচ্ছে প্রিএমটিভ। এসজেএফ প্রিএমটিভ মানে কোনটা হয়ে গেল? এসজেএফ প্রিএমটিভ মানে কোনটা হয়ে গেল? কেউ কে বলতে পারবে বলো? এসজেএফ প্রিএমটিভ মানে কোনটা, কি নাম? এসজেএফ এর প্রিএমটিভ ভার্সনটার নাম কি বলো আমাকে? জানো তোমরা? বলেছি আমি। এসজেএফ তো দুটো হয়, একটা নন প্রিএমটিভ ভার্সন, একটা প্রিএমটিভ ভার্সন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রিএমটিভ ভার্সন অফ এসজেএফ? SRTF. Yes, SRTF. yes, very nice. SRTF, right. So shortest remaining time first, অথবা অনেক সময় বলা হয় shortest remaining time next। এরা এরা এই দুটো একই জিনিসের দুটো ভিন্ন নাম, দুটোই হচ্ছে এসডিএফ এর প্রিএমটিভ ভার্সন। তাহলে আমাদের এই দুটো জিনিস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটা করি, ঠিক আছে? অঙ্কটা আমরা করার চেষ্টা করি। ওকে,
তাহলে আমাকে তোমরা বলবে বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা। দেখো বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, অঙ্কটা করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমার কাছে আছে, জয়েন করছে রে। আমার কাছে কি কি প্রসেস আছে? আমার কাছে আছে প্রসেস P1 P2, আমার কাছে আছে প্রসেস, লিখছি এখানে প্রসেস, বোর্ড দেখা না গেলে বলবি। P1, স্যার একটুখানি ক্যামেরাটা বাদিকে চাপান, দেখা যাচ্ছে না স্যার। বাঁদিকে চাপাবো, দাঁড়া। মানে এদিকে দেখ তো, না উল্টো দিকে? না স্যার, না স্যার, উল্টো উল্টো দিকে। দেখ। স্যার আরো। রে আচ্ছা, এবার দেখ। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। কারণ এরপরে বাঁদিকে চাপাতে গেলে আমাকে হাতে ধরে রাখতে হবে, টেবিল শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এবার আচ্ছা আমি এটা লিখে নিই, প্রসেস P1 P2 P3 P4 P5, ঠিক আছে? প্রত্যেকটা প্রসেসের সিপিইউ বাস্ট বা বাস্ট টাইম দেওয়া আছে, আমি বিটি বলে লিখছি, বাস্ট টাইম বলে লিখছি। বাস্ট টাইম 8, 5, 7, 3, 4, আর অ্যারাইভাল টাইমও দেওয়া আছে, সেজন্য আমি এটি বলে লিখছি অ্যারাইভাল টাইম। সো 0, 2, 3, 4, 5। এবার আমাকে দুটো জিনিস করতে বলেছে, সিম্পলি আমাকে দুটো জিনিস করতে বলেছে, একটা রাউন্ড রবিন শিডিউলিং যার টাইম কোয়ান্টাম বলে দিয়েছে 2 মিলি সেকেন্ড, একটা এসডিএফ প্রিএমটিভ। সো লেটস স্টার্ট উইথ রাউন্ড রবিন শিডিউল। ঠিক আছে, আমরা রাউন্ড রবিন শিডিউলিং নিয়ে শুরু করি। তাহলে আমি আর শিডিউলিং নিয়ে শুরু করছি, যেখানে টাইম কোয়ান্টাম আমাকে দেখো বলে দিয়েছে কোশ্চেনে 2 মিলি সেকেন্ড। তার মানে তোমাকে ধরে নিতে হবে এই যে বাস টাইম গুলো, এগুলো মিলি সেকেন্ডেই আছে। ঠিক আছে, বাস টাইমটাও কিন্তু মিলি সেকেন্ডেই আছে, এটা তোমায় ধরে নিতে হবে। তাহলে লেটস স্টার্ট উইথ রাউন্ড রবিন শিডিউলিং। রাউন্ড রবিন শিডিউলিং এ তাহলে কি হয়? রাউন্ড রবিন শিডিউলিং এ অ্যারাইভাল টাইম অনুযায়ী, দেখো অ্যারাইভাল টাইম অনুযায়ী এবং প্রত্যেকটা প্রসেস সেম 2 মিলি সেকেন্ড টাইম ইউনিট করে রান করতে শুরু করবে, তাই তো? তাহলে জিরোতে কে আছে? জিরোতে প্রসেস P1 আছে, তাহলে প্রসেস P1 ছাড়া আর কারোরই রান করা সম্ভব নয়। প্রসেস P1 কতক্ষণ রান করবে? 2 ইউনিট টাইম। তাহলে 0 থেকে 2 প্রসেস P1 রান করলো। এবার দেখো যখন যখন 2 ইউনিটে চলে এসছে তখন কিন্তু সিস্টেম, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি টিএস টা কি বললেন? টিএস তো এখন কিছু বলিনি, টিকিউ। আচ্ছা টিকিউ আছে। হ্যাঁ, স্যার এটা কি? টাইম কোয়ান্টাম, কোশ্চেন পেপারটা দেখো না, আচ্ছা আচ্ছা আচ্ছা। টাইম কোয়ান্টাম। সো তো টাইম কোয়ান্টাম 2 মানে রাউন্ড রবিন শিডিউলিং এ 2 2 করে এগোবে। তাহলে প্রথমে প্রসেস P1 2 ইউনিট হলো। এবার প্রসেস P1 2 ইউনিট হলো, যখন 2 ইউনিটে চলে এসছে তখন সিস্টেমে কিন্তু প্রসেস P2 ঢুকে গেছে, তাই তো? যেহেতু সিস্টেমে তখন যেহেতু 2 ইউনিটে চলে এসছে এবং অ্যারাইভাল টাইম 2 তে প্রসেস P2 ঢুকেছে, তাই প্রসেস P2 এবার 2 ইউনিট রান করবে। তাহলে প্রসেস P2 ও 2 ইউনিট রান করলো। তাহলে P1 2 ইউনিট রান করে ফেললো, P2 2 ইউনিট রান করে ফেললো। এরপরে P1 P2 এর পরে তারপরে P3 রান করা শুরু করবে। তাহলে P3 টাইম ইউনিট, P3 ঢুকেছিল কখন? 3 ইউনিট টাইমে ঢুকেছিল। ন্যাচারালি সিস্টেমে এখন P3 আছে, তাহলে এটা 2 মানে এখানে 4 চলে এলো। তাহলে সিস্টেমে এখন P3 আছে, তাহলে P3 এবার ঢুকে গেল, P3 সিস্টেমে ঢুকে গেল। তাহলে P3 আরো 2 ইউনিট রান করবে, তাহলে 4 আর 2 6 হলো, P3 ঢুকে গেল। এরপরে কে রান করবে? P4। P4 আরো 2 ইউনিট ঢুকে গেল, তাহলে 6 আর 2 8 হলো, P4। ওকে, 8 হলো। 8 এর পরে P5 ঢুকলো, তাহলে P5 আরো 2 ইউনিট রান করলো, 10 হলো। এখানে একটা কথা আমার বলার আছে, ভালো করে বোঝার চেষ্টা করো যেটা আমি বলতে চাইছি। সেটা হলো এই, ধরো এরকম যদি হতো যে প্রসেস P2 এর অ্যারাইভাল টাইমটা 3 হতো, সাপোজ প্রসেস P2 এর অ্যারাইভাল টাইমটা 3 দেওয়া থাকতো, সাপোজ প্রসেস P2 এর অ্যারাইভাল টাইমটা 3 দেওয়া থাকতো, সেক্ষেত্রে কি হতো?
প্রসেস P2 এর অ্যারাইভাল টাইমটা যদি 3 দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে প্রসেস P1 2 ইউনিট রান করার পর P2 কিন্তু সিস্টেমে ঢুকতো না, কারণ P2 এর অ্যারাইভাল টাইম 3 দেওয়া ছিল, তাহলে P2 সিস্টেমে আসতো না। ঠিক আছে, P2 কিন্তু সিস্টেমে আসতো না। P3 যদি 3 দেওয়া আছে, সাপোজ P3 ও কিন্তু সিস্টেমে আসতো না, তাহলে ওরা কিন্তু সিস্টেমে আসতো না। তার মানে যদি এরকম হতো সেক্ষেত্রে P1 এই যে P1টা ও কিন্তু দুবার রান করতো প্রথমেই। P1 0 থেকে 2, 2 থেকে 2 থেকে আরো 2, 4, P1 4বার মানে 0 থেকে 2, 2 থেকে 4 P1 রান করতো, কারণ সিস্টেমে P2 ছিল না। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? যদিও এরকম এত কনফিউজিং তোমাদের আসবে না, বাট দ্য থিং ইজ যদি এরকম হতো, ইফ লাইক দ্যাট, যে এখানে 3 আছে, এখানে 3 আছে, 4 5 যা আছে এখন যা স্ট্যাটাসে আছে, এই যদি স্ট্যাটাস হতো তাহলে কি হতো? যদি এইরকম স্ট্যাটাস হতো তাহলে আগে 0 থেকে 2 P1 রান করতো একবার, যেহেতু টাইম কোয়ান্টাম তোমার 2 ছিল, আবার তারপরে P1 আরেকবার রান করতো, কারণ ওই অ্যাট দ্যাট টাইম সিস্টেমে P1 ছাড়া আর কোনো প্রসেস ছিল না, সেজন্য ও আরেকবার রান করে নিত, আরেকটা টাইম কোয়ান্টামও রান করতো। ঠিক আছে, সেজন্য আরেকটা টাইম কোয়ান্টামও রান করতো। তারপরে P2 রান করা শুরু করতো P3। হ্যাঁ বলো কেটে গেল। ঠিক আছে, তারপরে P2 রান করা শুরু করতো। মানে আমি দেখাচ্ছি, যদি এরকম সিচুয়েশন হতো তাহলে কি হতো। আমি নিচে স্যার টাইম কোয়ান্টামে যত দেওয়া থাকবে তার থেকে কম রান করতে পারবে না? মানে ধরুন 2 দেওয়া রয়েছে, তো সেখানে P1 2 থেকে 3 অব্দি রান করতে পারবে না? না, এই ক্ষেত্রে হবে না, যদি তোমার রিমেনিং টাইমটা টাইম কোয়ান্টামের থেকে কম থাকে তাহলে রান হবে অত অব্দি। কোনো প্রসেসের রিমেনিং টাইমটা যদি ওর থেকে কম থাকে টাইম কোয়ান্টামের থেকে, তাহলে অত অব্দি রান হবে, বাট এক্ষেত্রে হবে না। ভালো প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু হবে না। স্যার P1 যদি আবার 2 থেকে 4 অব্দি রান করে, তাহলে তো P2 যে অ্যারাইভাল টাইম 3 দেওয়া আছে সেটা তো ভায়োলেট হয়ে যাচ্ছে। এটা কেন ভায়োলেট হবে? কেন? অ্যারাইভাল টাইম তো যা কিছু হতে পারে, তোমার তো এরকম নয় যে বলা নেই যে অ্যারাইভাল টাইম মানে তো এই নয় যে সেই সময় রান করা শুরু হচ্ছে। অ্যারাইভাল টাইম মানে সিস্টেমে এসছে, আচ্ছা আচ্ছা। রান তো যে কোনো সময় হতে পারে। বুঝেছি। সো 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 তোমার এই সিচুয়েশনে, মানে এখন যে সিচুয়েশনটা আছে আমি তলায় ওইটা আঁকছি একটু জাস্ট তোমাকে বোঝানোর জন্য, যে 0 থেকে শুরু হলো P1, 2 অব্দি রান করলো। এবার 2 অব্দি রান করার পরেও তো সিস্টেমে P1 ছাড়া কেউ নেই, সেই কারণে P1 আরেকবার রান করবে। কত অব্দি রান করবে? 3 না 4? 4 অব্দি রান করবে এক্ষেত্রে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মাঝখানের একই, কারণ P1 এর তো রিমেনিং টাইম আছে, সুতরাং ও মাঝখানে থামবে না, 4 অব্দি রান করবে। এরপরে এই সিচুয়েশনে তারপরে P2 আসবে, বিকজ 3 এ P2 ঢুকেছে, তো তারপরে P2 আসবে, P2 আরো 2 ইউনিট রান করবে, তারপরে P3 আসবে, তারপরে নর্মালি যেমন হচ্ছিল হবে। তো এরম ভাবে চলবে জিনিসটা, এরম ভাবে চলবে এই সিচুয়েশনে। বাট আমাদের সিচুয়েশন এইটা নয়, আমাদের সিচুয়েশন এখানে 3 নয়, এখানে 2 আছে। তো যেহেতু আমাদের সিচুয়েশন 2 আছে, তাই আমরা উপরেরটা ধরে এগোতে পারছি। হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের সিচুয়েশন 2 আছে তাই আমরা উপরেরটা ধরে এগোচ্ছি। তাহলে P5 এখানে হলো, P5 হলো 8 থেকে 10। এবার আবার P1 আসবে, এখানে আবার P1 আসবে, 10 থেকে 12। তারপরে আবার P2 আসবে, বারো থেকে 14। আবার P2 আসলো, আবার P3 আসবে, 14 থেকে 16। P4 আসবে। এবার দেখো তুমি যে প্রশ্ন করছিলে যে আগেই থেমে যেতে পারবে কিনা, এবার দেখো P4 এর রিমেনিং টাইম, P4 এর টোটাল বাস টাইম 3, তার মধ্যে 2 আগে রান করে গেছে, বাকি কত আছে? 1 বাকি আছে। তো এখন P4 2 রান করবে না, কোত্থেকে 2 রান করবে? নেই তো 2 রান করবে কোত্থেকে? তো 1 রান করবে। P4 1 রান করলো, ঠিক আছে, P4 1 রান করলো। এবার আমি নিচে আসছি, আবার P4 1 রান করলো, তারপরে P5, P5 এখানে একবার রান করেছিল, এখানে তার মানে 17 থেকে 19। P5 কিন্তু শেষ হয়ে গেল, 4 ছিল, P5 শেষ।
19 P5 হয়ে গেল। এবার দেখো P1 এর কি বাকি আছে, P1 2 এখানে করেছে, 2 এখানে করেছে, 4 করেছে, তার মানে P1 এর আরো 4 বাকি আছে, তার মানে P1 আবার 2 রান করবে। 19 আর 2 21 P1, ঠিক আছে। P2 এখানে 2 রান করেছে, এখানে 2 4 হয়ে গেছে। P2 এর ক্ষেত্রেও সেম গল্প, যেহেতু P2 বাস টাইম 5, তাহলে P2 এখানে 1 রান করবে, 22 হলো P2। এবার P3 কতটা হয়েছে, 2 4 4 হয়েছে, তার মানে আছে 7, তার মানে P2 আরো 2 রান করবে, P3 আরো 2 রান করবে, হলো P3, ঠিক আছে। P4 ফিনিশ হয়ে গেছে, P4 ফিনিশ হয়ে গেছে, P4 ফিনিশ হয়ে গেছে, P4 ফিনিশ, P5 ও ফিনিশড, ওকে। তাহলে P5 আর P4 ফিনিশড, তাহলে আবার কোথায় চলে যাব, আবার P1 এ চলে যাব। P1 কত বাকি আছে, P1 এর 2 2 4 2 6 2 বাকি ছিল, তাহলে 24 আর 2 26, P1 গল্প শেষ, P1 ও শেষ। নেক্সট P2 শেষ হয়ে গেছে, P2 2 2 4 1 5, P2 তো শেষ হয়ে গেছে, তাহলে অনলি P3, তাহলে P3 এর কত বাকি আছে, 1 বাকি আছে, তাহলে P3 26 1 27। So this will be the net chart of round robin scheduling as per this problem. Okay, নাও এখানে তিনটে জিনিস তোমাকে বার করতে হবে, এক দুটো বলেছে এখানে, একটা হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, একটা অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আর অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করার মানে হচ্ছে প্রত্যেকটা প্রসেসের আগে টার্ন অ্যারাউন্ড টাইম আর প্রত্যেকটা প্রসেসের আগে ওয়েটিং টাইম বার করতে হবে, তা না হলে তো তুমি অ্যাভারেজটা পাবে না। ওকে, এটা একটা। আর হচ্ছে রেসপন্স টাইম। আচ্ছা, আমি আগে রেসপন্স টাইমটা দিয়ে শুরু করি, যেহেতু রেসপন্স টাইমটা আমাকে বলছিলে যে হয়তো অনেকে বুঝতে পারেনি, তো রেসপন্স টাইমটা দিয়ে শুরু করি। রেসপন্স টাইম কি হবে, তো রেসপন্স টাইম মানে প্রসেসগুলো ফার্স্ট কখন রেসপন্স দিচ্ছে, দ্যাট ইজ রেসপন্স টাইম। সো প্রসেস P1, ফর প্রসেস P1 দ্য রেসপন্স টাইম ইজ 2, যেহেতু 2 এ শেষ হয়েছে প্রথম চাঙ্কটা, তাই রেসপন্স টাইম ইজ 2। প্রসেস P2 রেসপন্স টাইম ইজ 4, process P3 response time is 6, process P4 response time is 8, process P5 response time is 10। কখন ফার্স্ট আউটপুটটা পাওয়া গেল এরকম একটা ধরে নেওয়া হয়, তো দ্যাট ইজ বেসিক্যালি কখন ফার্স্ট রেসপন্স দিচ্ছে। তাহলে P1 রেসপন্স দিচ্ছে প্রথম 2 এর পর P1 শেষ হচ্ছে প্রথমবার, 4 এ P2 শেষ হচ্ছে, 6 এ P3, 8 এ P4, 10 এ P5 প্রথমবার শেষ হচ্ছে, সো দ্যাট ইজ রেসপন্স টাইম। ওকে, তো রেসপন্স টাইমটা যে বুঝতে পারোনি আমি তার জন্য আরেকবার বললাম, এটা রেসপন্স টাইম হচ্ছে এই ব্যাপারটা যে কখন তোমার প্রসেসটা নেট চার্টে ফার্স্ট রেসপন্স করছে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য রেসপন্স টাইম ইজ। সো দিস ইজ রেসপন্স টাইম। নাও you can calculate the average response time. You can sum up all this and you can divide it by 5, so you will get the average response time of this system. So that is response time. Okay, so it's not so hard. Okay, response time is very easy. Now আমরা বার করি টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইম, এই টার্ন অ্যারাউন্ড টাইমটাকে আমি বললাম তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে ভালো করে বোঝো, এখানে আমি এখানে টিকিউ দিয়ে আমি টাইম কোয়ান্টাম বুঝিয়েছি, এটা যা শর্ট ফর্মে আমি লিখেছি, টাইম কোয়ান্টামের শর্ট ফর্ম টিকিউ, এটা লিখেছি। তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টে একটি প্রবলেম আছে, সেই প্রবলেমে বলা আছে একটা প্রবলেম করতে দেওয়া আছে, প্রবলেম আছে মানে প্রবলেম করতে দেওয়া আছে, সেই প্রবলেমে টিকিউ আর টিএস বলা আছে, ঠিক সেইখানে আমি বলছি সেখানে টিকিউ মানে ধরবে টার্ন অ্যারাউন্ড টাইম, টিএস মানে ধরবে বাস টাইম, কনফিউজ হয়ে যেও না। ওখানে টিকিউ স্মলে দেওয়া আছে টিকিউ, ওই টিকিউ মানে হচ্ছে ওরা বুঝিয়েছে ওটা টার্ন অ্যারাউন্ড টাইম, ওখানে কিন্তু টাইম কোয়ান্টাম বোঝায়নি, টার্ন অ্যারাউন্ড টাইম বুঝিয়েছে, টিকিউ দিয়ে টার্ন অ্যারাউন্ড টাইম বুঝিয়েছে, টিএস দিয়ে বাস টাইম বুঝিয়েছে, এটা তো বেসিক্যালি সিম্বল, এনি সিম্বল উই ক্যান ইউজ। টিকিউ দিয়ে ওখানে টার্ন অ্যারাউন্ড টাইম বুঝিয়েছে, টিএস দিয়ে বাস টাইম বুঝিয়েছে, ওই অ্যাসাইনমেন্টের জন্য বললাম আমি পরে না দেখিয়ে দেবো একবার। আচ্ছা, তো এটা হচ্ছে রেসপন্স টাইম গেল। এবার টার্ন অ্যারাউন্ড টাইম করি আমরা। টার্ন অ্যারাউন্ড টাইম মানে প্রসেস কমপ্লিশন টাইম মাইনাস প্রসেস, বলো what is the formula for turnaround time? Process completion time minus arrival time. Okay, so আমরা turnaround time করি। So turnaround time for process P1 আমি ডিরেক্টলি বার করছি। process P1 এর completion time কত, 26, মাইনাস process P1 এর arrival time কত, 0, so that is 26, that is 26,
for process P2. For process P2, what is 22 the minus 20? 2. Yeah, 22 minus 2. So that is 20. Process P3. Process P3. Process P3 20. 27 Process P3 27 minus 7, right? 27 minus, sorry, 27 minus 3. 3. Yeah, 3. Okay. Process P4. Process P4, it is 17, right? 17 minus 4. 4. So that is 13. And process P5. So process P5, it is 19 minus 5. So it is 14. It's 14. So sum up all this and divide it by 5 to get the average turnaround time. Okay. So 19.6. So average turnaround time, you are saying 19.6. So that will be the average turnaround time for this problem. Okay. Now let us find out the average waiting time. So for that, you have to calculate the waiting time for each and every process. So let us do that. Let us calculate the waiting time. So now I'm calculating waiting time. Waiting time for process P1. Process P1. So it is turnaround time minus bus time, right? So turnaround time minus bus time. Bus time means CPU bus time. Okay. P2, again, turnaround time minus bus time. P3, turnaround time minus bus time. P4, turnaround time minus bus time. P5, turnaround time minus bus time. So calculate all this and divide it by 5. After summation, it will be average will be 14.2. So this will be the answer for RR, round robin scheduling with time quantum 2 millisecond. It is given. Ja time quantum তোমাকে দেওয়া থাকবে সেই time quantum ধরে you will solve it. So that is the thing. Okay. So it's very easy, right? You have got it also. Now let us solve the same problem as per given in the question by SJF preemptive. That is SRTF or SRTN, whatever you say. So let us do that. Okay. So I'm just rubbing this. মুছি এটা দিয়ে আমরা SRTF এ যাই। So SJF preemptive. SJF preemptive যেটাকে তুমি বলতে পারো SRTF or SRTN, একই ব্যাপার। SRTF or SRTN একই। তো আমরা সেটা করি। তাহলে আমার এবার শুরু করি আমি। তাহলে আমার প্রসেস P1, arrival time 0. arrival time 0 যখন প্রসেস P1 ছাড়া আর কেউ সিস্টেমে নেই, রাইট? তাহলে P1 ছাড়া আর কারো রান করারও ক্ষমতা নেই। তাহলে P1 রান করা শুরু করলো। 2 ইউনিট রান করার পরে সিস্টেমে এসে কে ঢুকলো? P2। এবার এট দ্যাট টাইম মানে 2 ইউনিট টাইমে আমার কাছে দুটো প্রসেস আছে, দুটো অল্টারনেটিভ আছে, এক হচ্ছে P1, এক হচ্ছে P2। তখন আমাকে দেখতে হবে P1 এর রিমেনিং টাইম কতটা বাকি আছে P1। তো P1 8 এর মধ্যে 2 রান করে থাকলে 6 বাকি আছে, আর P2 বাকি আছে 5। তাহলে ন্যাচারালি কে ছোট? P2 ছোট সেই মুহূর্তে। So then P2 will start running. So P2 will start করবে। P2 1 ইউনিট রান করলো, তারপরেই সিস্টেমে কে এসে ঢুকলো? P3 ঢুকলো। P2 1 ইউনিট রান করার পরে সিস্টেমে P3 এসে ঢুকলো। তাহলে P2 1 ইউনিট রান করার পরে P2 এর এখন বাকি কত? 4। P1 এর বাকি কত? 6। P3 কত নিয়ে ঢুকেছে? 7। তাহলে অবভিয়াসলি P2 কন্টিনিউ করবে। P2 আরেক ইউনিট কন্টিনিউ করলো, 4 অবধি গেল। 4 অবধি যাওয়ার পরে সিস্টেমে কে ঢুকলো এসে? P4।
4 অবধি যাওয়ার পরে মানে P2 2 ইউনিট রান করেছে, P2 2 ইউনিট রান করার পরে P2 বাকি আছে কত? 5 থেকে 2 রান করলে 3 বাকি আছে। সেই সময় 4-এ P4 এর বাকি আছে কত? সেই 3ই আছে। তাহলে এবার টাই হলো, কারণ P2 এরও 3 বাকি আছে, P4 এরও 3 বাকি আছে। টাই হলে কি হবে বলেছি? FCFS, যে আগে এসছে সে আগে পাবে। তাহলে P2 কন্টিনিউ করবে, তাহলে P2 কত কন্টিনিউ করলো? 5 অবধি, মানে 3 ইউনিট হলো। 5 অবধি কন্টিনিউ করার পর P2 বাকি কত রইলো? P2 বাকি রইলো 2, ঠিক আছে। P3 বাকি আছে 7, P1 এর বাকি আছে 6, P4 এর বাকি আছে 3, আর 5-এ যেহেতু P5 এসে ঢুকলো, P5 এর বাকি আছে 4। তাহলে অবভিয়াসলি তোমার সিস্টেমে কি হবে? P2 কন্টিনিউ করবে। তাহলে P2 2 থেকে 5 অবধি কন্টিনিউ করলো, 2 থেকে 5 অবধি আমি ধরছি P2 কন্টিনিউ করলো। 2 থেকে 5 অবধি কন্টিনিউ করলো মানে P2 রান করলো 3 ইউনিট রান করার পর P2 3 ইউনিট রান করার পর P2 বাকি আছে 2, স্টিল P2 বাকি আছে 2। তাহলে P2 কমপ্লিট হয়ে যাবে, কারণ 3 ইউনিট রান করার পর দেখো তখনও কিন্তু P2 সব থেকে ছোট। কারণ কি? কারণ 3 ইউনিট রান করার পর P2 বাকি থাকছে 2, তাহলে P2 উইল বি কমপ্লিটেড। তাহলে P2 7 অবধি কন্টিনিউ করে গেল। বোঝা গেল? P2 7 অবধি কন্টিনিউ করে গেল, P2 শেষ হয়ে গেছে, 7 অবধি কন্টিনিউ করে গেছে, P2 শেষ হয়ে গেছে। এবার কিন্তু তোমার সিস্টেমে সবাই ঢুকে পড়েছে, এবার তোমার সিস্টেমটা কিন্তু ইজি হয়ে গেল, সবাই ঢুকে পড়েছে, আর তোমার বিশেষ ভাবনার নেই। এবার তোমায় দেখতে হবে P1 এর বাকি কত ছিল? 6, P3 7, P4 এর 3, P5 এর 4। তাহলে এবার তোমার কাকে নেবে? তুমি P4 কে নেবে। তাহলে P4 এবার রান করবে, এবার কিন্তু সোজা হয়ে গেছে। P4 রান করবে, P4 এর কত বাকি আছে? 3, তাহলে 7 আর 3-এ 10 অবধি P4 রান করলো, P4 কমপ্লিটেড। তারপরে কি আছে? P5 এর 4 আছে, তাহলে P5, তাহলে 10 থেকে 4 14, P5 রান করলো, P5 শেষ। তারপরে কি আছে? P1, তাহলে P1 14 থেকে 6 20, P1 শেষ। তারপরে ফাইনালি P3, শেষ। So that will be your NAT chart for this SJF preemptive. প্রিএমশনটা কোথায় হলো? প্রিএমশনটা এখানে হচ্ছিল, এইখান থেকে এখানে একটাই জায়গায় প্রিএমশন হয়েছে। তুমি যদি বলো এখানে বেসিক্যালি প্রিএমশন হয়েছে একটাই জায়গায়, এইখানটাই প্রিএমশন হয়েছে, আর কোথাও কিন্তু প্রিএমশন হয়নি, তার কারণ দরকার হয়নি এসজেএফ এ। এবং সবসময় তোমায় মাথায় রাখতে হবে যে প্রিএমশন কিন্তু ওভারহেড ফর দ্য সিস্টেম, সো ন্যাচারালি প্রিএমশন কম হওয়াটাও দরকার। খুব বেশি প্রিএমশন হলে কিন্তু মুশকিল, কারণ প্রিএমশনের সঙ্গে অনেকগুলো জিনিস জড়িত, কনটেক্সট সুইচিং, প্রসেস কন্ট্রোল ব্লক, শিডিউলার্স, এরা সবাই জড়িত। যাই হোক, সো দিস ইজ বেসিক্যালি দ্য NAT chart. ওকে, এবার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এভারেজ ওয়েটিং টাইম তুমি তোমার মতন বার করে নিতে পারবে, ঠিক আছে। ওয়েটিং টাইম এবং এভারেজ টাইম তুমি বার করে নিতে পারবে, করে তুমি দেখে নেবে যে কি অ্যান্সার এলো। তাহলে আমাকে বলো বুঝলে কিনা, বুঝতে পারলে কিনা বলো। দেখো স্যার স্যার বলছি কোনো প্রবলেমে যদি কোনো প্রসেসের অ্যারাইভাল টাইম 0 না থাকে, মানে কোনো প্রসেসেরই 0 নেই, ধরুন 2 বা 4 এরকম থেকে শুরু হচ্ছে, তো আমি নেট চ্যাটের জেনারেলি ক্ষেত্রেও তো। হ্যাঁ, তুমি ন্যাচারাল ক্ষেত্রে সেক্ষেত্রে 2 থেকেই শুরু করবে, বাট এটা হবে না, আচ্ছা এটা দেবে না, কারণ প্রসেসটা তো ঠিক একটা আছে। থেকে শুরু হবে, আর এটা দেবে না। যদি দেয় যেখান থেকে দেবে সেখান থেকে NAT chart শুরু হবে। আচ্ছা ঠিক। সো এটা গেল আমাদের, আশা করি কোনো অসুবিধা নেই। এখনো দেখে নাও, একবার টাইম আছে কিছুটা এই সেশনটা, একটা দেখে নাও, দেখে বলো আমাকে যে তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 20, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম 0, তাহলে 20। P2 টার্ন অ্যারাউন্ড টাইম কত? P2 টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে তোমার যে 7,
মাইনাস হচ্ছে 2 5 P3 টার্ন অ্যারাউন্ড টাইম কত? 27 মাইনাস 7 সরি 27 মাইনাস 3 তার মানে 24 P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 10 -4 10 মাইনাস 4 তাই তো 10 মাইনাস 4 P5 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 14 মাইনাস 5 তাই তো 14 মাইনাস 5 কত হচ্ছে? 9 আচ্ছা আর ওয়েটিং টাইম নিয়ে নাও, ওয়েটিং টাইম বার করে নাও, দিয়ে অ্যাভারেজটা করে দেখো আগেরটার থেকে কম আসছে কিনা। হ্যাঁ এটা টার্ন অ্যারাউন্ড টাইমের অ্যাভারেজ বার করে ফেলো। আমি ওয়েটিং টাইমটা করি। ওয়েটিং টাইম ফর P1 টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম ফর P2 হচ্ছে তোমার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে তোমার 5 মাইনাস হচ্ছে বাস টাইম হচ্ছে 5 মানে 0 P3 টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 24 মাইনাস বাস টাইম হচ্ছে 7 আর 24 মাইনাস 7 কত বল? P4 টার্ন অ্যারাউন্ড টাইম 6 মাইনাস বাস টাইম হচ্ছে 3 এটা 3 P5 টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 9 মাইনাস বাস টাইম হচ্ছে 4 মানে 5। দেখো আগেরটার থেকে কম হচ্ছে না বেশি হচ্ছে সবকটা অ্যাভারেজ করে? স্যার কম হচ্ছে। কম হচ্ছে, হ্যাঁ তাই হবে, কমই হবে, কারণ এসডিএফ আমরা জানি অপটিমাল, আমরা জানি এসডিএফ টা সবচেয়ে অপটিমাল, তো কমই হবে ন্যাচারাল। ঠিক আছে, এসডিএফ যেহেতু এসডিএফ টা অপটিমাল সেজন্য এসডিএফ টা কমই হবে। সো দ্যাটস বেসিক্যালি দ্য থিং ইজ। ঠিক আছে না, কোনো কনফিউশন হওয়ার কথা নয়, ঠিকই আছে, এটাই আমাদের এক্সপেক্টেড রেজাল্ট ছিল, তো কমই হবে, রাইট। সো সেই জন্যই আমরা বলি এসডিএফ টা অপটিমাল। সো জিনিসটা বোঝা গেছে তো, মানে কোন জায়গায় তোমাকে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা করতে হবে, এরকম ভাবে ক্যালকুলেশনটা করতে হবে। যেখানটা আমি করে দেখলাম যে P1 ঢুকেছে, P1 জিরোতে ছিল, ঢুকেছে 2 ইউনিট অব্দি কেউ ছিল না, তাই 2 ইউনিট অব্দি আমার কোনো হেডেক ছিল না। যেই 2 ইউনিটে P2 ঢুকলো, এবার আমায় চেক করে দেখতে হচ্ছে, যে P2 বড় না P1 এর রিমেনিং টাইম বড়। তাহলে যেহেতু P2 ছোট, সেই জন্য P2 ঢুকে এলো, কিন্তু P2 ঢুকে আসার পরে প্রতি মুহূর্তে পরপর যখন প্রসেস গুলো ঢুকছে, আমাকে পরপর চেক কম্পেয়ার করে করে যেতে হবে কোন প্রসেসটা ছোট। যদি যে মুহূর্তে আমি যে প্রসেসটাকে ছোট পাবো এক্সিস্টিং প্রসেসর থেকে, সেটাকে আমি প্রিএম্প্ট করে দেবো। সো দ্যাটস মাই কনসেপ্ট ইজ, ঠিক আছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট ইজ। যে মুহূর্তে প্রসেসর ছোট পাবো সেই মুহূর্তে আমি প্রিএম্প্ট করে দেবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট, রাইট। সো হোপ ইট ইজ ক্লিয়ার, এটা আমাদের কোশ্চেনে এসেছিল কোনো একবার, কত ছিল, 6 ফয় তো ছিল মিনিমাম, 6 ফয় ছিল, টোটালটা করলে 6 পাবে। ঠিক আছে, সো চলো আমরা নেক্সট সেশনে জয়েন করি তাহলে। আবার নেক্সট সেশনে আমরা অন্য কিছু নিয়ে স্যার আলোচনা এইটার করি। একবার বলে দেবেন কোনটা বল? ওই স্যার P1 P2 টা স্যার ঢুকলো, তারপরে ওটা 2 থেকে যদি 1 অবধি যেত, তারপরে তো 2 থেকে 1 কেন যাবে, 2 থেকে 3 অবধি যেতে পারছে, P3 যাবে। যদি, হ্যাঁ 2 থেকে 3 অবধি যাওয়ার পরে ও চেক করে হ্যাঁ মানে দেখলো, 2 থেকে 3 অবধি, মানে হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ 3 অবধি যাওয়ার পরে চেক করে দেখলো যে 3 ইউনিটের ওইখানে দাঁড়িয়ে কে ছোট, ওইখানে হ্যাঁ দাঁড়িয়ে বুঝতে P1 পেরেছি এর, স্যার, বুঝতে পেরেছি ওটা। ওইখানে দাঁড়িয়ে P1 এর P4 তো পরে এসছে। হ্যাঁ 3 দাঁড়িয়ে P1 কত বাকি আছে, 6, P2 বাকি আছে 4, আর P3 বাকি আছে 7। হাত তাহলে অনেক ছোট বেশি। কি, ছোট কে, P2ই ছোট, হ্যাঁ স্যার, সেই জন্য P2ই কন্টিনিউ করেছে। হ্যাঁ ঠিক আছে, এইভাবে এই জায়গাটাই আসল, ওই জায়গাটাই ভালো করে বুঝতে হবে, জায়গাটাই আসল। বাদ বাকি এইটা হয়ে গেলে তারপরে আর কোনো প্রিএমশন নেই, বাকি চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। চলো আমরা তাহলে নেক্সট সেশনে জয়েন করছি।